আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম কি, এটা আমরা মুখস্থ করে নিব। এই অংশটুকু পরীক্ষার জন্য অবশ্যই এটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রামের নাম, এর মধ্যে প্রথমটি হচ্ছে এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল, যেটা আমরা আমাদের কোর্সে শিখে থাকি। এই পাঁচটি নাম অবশ্যই মুখস্থ রাখবেন, কারণ এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, খুবই কমন। এক্সেল প্রোগ্রাম হচ্ছে একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার, এই প্রশ্নটাও আসে। এক্সটেনশন যদি পরীক্ষায় আসে, এবং এটাও পরীক্ষায় খুবই আসে, অর্থাৎ এই পেজটা থেকে প্রায় 5 নম্বরের কম বেশি পরীক্ষায় থাকে। তো স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রামের মধ্যে এক্সেলের এক্সটেনশন হচ্ছে, যদি সেটা 97 থেকে 2007 পর্যন্ত যদি এই ধরনের ভাষণ হয়, তাহলে এর এক্সটেনশন হচ্ছে .xls। আর 2010 থেকে 19 নয়, এখন বর্তমান ভাষণ 21, 2010 থেকে 21 পর্যন্ত যদি হয়, তাহলে যদি আপনি ফাইল সেভ করেন, সেই ফাইলের লাস্টে এর এক্সটেনশন হিসেবে আসবে .xlsx। এরপর পরীক্ষা থাকে স্প্রেডশিট কি, ওয়ার্কশিট কি, ওয়ার্কবুক কি, এই প্রশ্নগুলো আসে। আরেকটা বিষয় পরীক্ষা থাকে, সেটা হচ্ছে যে ওয়ার্কবুক। এক্সেল প্রোগ্রাম ওপেন করার পর ডিফল্ট হিসাবে কয়টি ওয়ার্কবুক থাকে, একটি ওয়ার্কবুকে কয়টি ওয়ার্কশিট থাকে, এই প্রশ্নটা আসে। তো এখানে আমি উল্লেখ করে দিচ্ছি যে কোন ভাষণে কতটি শীট থাকে, অর্থাৎ 2013 থেকে 21 পর্যন্ত শীট থাকে অটোমেটিকলি কয়টি, একটি। আর এর আগের ভাষণে অর্থাৎ 2003 থেকে 2010 পর্যন্ত শীট থাকে 3টি, আর 21 পর্যন্ত থাকে একটি। এরপর আসেন সেলের এখান থেকে যে প্রশ্নটা কমন, সেটা হচ্ছে এমএস এক্সেল 2007 থেকে 21 পর্যন্ত ওয়ার্কশিটে রো এর সংখ্যা থাকে 10,48,576টি, আর কলামের সংখ্যা থাকে 16,384টি, যেটাকে XFD বলা হয়। অর্থাৎ কলামগুলোর নাম দেওয়া থাকে এবিসি আকারে, অর্থাৎ সর্বশেষ কলামের নাম হচ্ছে XFD, আর টোটাল কলাম হচ্ছে 16,384। এইটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর এক্সেল 2003 ভাষণে যদি আমরা যাই, তাহলে সেখানে রো এর সংখ্যা হচ্ছে 65,536টি, আর কলামের সংখ্যা হচ্ছে আইভি, অর্থাৎ 256টি কলাম থাকে। এইটুকুই মুখস্থ করলেই যথেষ্ট হবে, অর্থাৎ এখান থেকে এইটুকু পর্যন্ত। বাকিটা প্রয়োজন হবে না, এটা পরীক্ষায় আসেও না। আর যদি আসে, তাহলে আপনি রো এবং কলামকে গুণ দিলেই ওই এক্সেলের সেলের সংখ্যাটা বেরিয়ে আসবে। এরপর প্রাথমিক যে সূত্রগুলো আছে, এক্সেলের প্রাথমিক যে সূত্রগুলো আছে, এগুলো আপনারা একটু মনে রাখবেন, কারণ এটা আপনাকে ভাইভাতে ধরে। অর্থাৎ আপনার ভাইভা বা আপনার প্র্যাকটিক্যাল, কম্পিউটার প্র্যাকটিক্যাল যখন আপনি বসবেন স্যারের সামনে, তখন আপনাকে হয়তো বললো যে ঠিক আছে, এক্সেলে একটা যোগ করে দেখাও, একটা গড় নির্ণয় সূত্রটা বলো, এরকম প্রশ্ন আসতে পারে। সুতরাং এখান থেকে যে ছোট ছোট সূত্রগুলো আছে, এগুলো মুখস্থ করে নিতে হবে এবং বুঝে বুঝে মুখস্থ করতে হবে, যাতে প্রশ্ন যেভাবেই করুক আপনি যেন বুঝতে পারলে উত্তর দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে সাম ইফের সূত্র। ইফ হচ্ছে একটি কন্ডিশন, শর্তযুক্ত সূত্রের ক্ষেত্রে ইফ ব্যবহৃত হয়, এরকম একটা প্রশ্ন থাকে। শর্তযুক্ত অঙ্কের ক্ষেত্রে ইফ ব্যবহার হয়। তো এটার একটা উদাহরণ দিতে বললে, আমরা একটা ইফ থেকে শুরু করে একটা ইফের পূর্ব পর্যন্ত, এইটুকু হচ্ছে একটা ইফের উদাহরণ হতে পারে। স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রামের এই অংশটুকু হচ্ছে বিগত সময়ের বোর্ড পরীক্ষার প্রশ্নসমূহ, 144 পৃষ্ঠায় আছে। তো এখান থেকে আপনারা প্রশ্নগুলো মুখস্থ করে নিতে পারেন, এবং এতে বুঝতে সুবিধা হবে যে কি ধরনের প্রশ্ন আসে, কিভাবে আসে। যেমন এই যে দেখেন, এক্সেল 5টি ফাংশনের নাম লিখুন, তো আপনি 5টি ফাংশনের নাম এভাবে লিখতে হবে। এগুলো যে ছোট ছোট করে যে ফাংশনগুলো দেওয়া আছে, ওখান থেকে আপনি ফাংশনগুলো নিয়ে নিলেই হলো। তারপরে এক্সেলে ডিফল্ট শীট ট্যাব কয়টি থাকে, আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। এখানে সাল অনুযায়ী সেটা দেওয়া আছে যে কিভাবে আপনি উত্তরটা লিখতে হবে, সেভাবে দেওয়া আছে। ছোট ছোট করে আপনি উত্তর লিখবেন। স্প্রেডশিট বলতে কি বোঝায়, এখানে কিন্তু সংজ্ঞাটা দেয়া আছে। বইয়ের শুরুতে দেওয়া আছে পরিচিতি, কিন্তু সেখানে ছোটখাটো ভাবে সংজ্ঞা দেয়া নাই। এখান থেকে আপনি সংজ্ঞাটা মুখস্থ করে নিতে পারেন। তো এক্সেলের কমন এগুলো তো সবই পরীক্ষায় আসছে, তো তার মধ্য থেকেও বেশি কমন যেগুলো, সেগুলো আমি একটু আলোচনা করি। যেমন এবারের পরীক্ষায় এটা আসছে, একেবারে হুবহু এই প্রশ্নটাই আসছে এবারের পরীক্ষায়। বিগত সময় আসছিল এবং এবারে হুবহু এই প্রশ্নটাই আসে। তারপর এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন, এটা একটা কমন প্রশ্ন, এটাও কমন প্রশ্ন, এটাও কমন প্রশ্ন, 15 নম্বরটা কমন প্রশ্ন, 32 নম্বরটাও মোটামুটি কমন একটা প্রশ্ন, তারপর 18 নম্বরটাও কমন একটা প্রশ্ন, 22 নাম্বার, 33 নাম্বার, এগুলো তো বলছিলাম তখন, 34 নাম্বার, 24 নাম্বার,
এই যে 26 নাম্বার প্রশ্নটা, এটা খুবই কমন, এটা আমি তখন আলোচনা করছি, কিন্তু লেখার সময় কিভাবে লিখবেন, এই যে এখানে নিয়মটা দেখেন, আমি এখানে লিখে দিছি যেভাবে লিখতে হবে, হ্যাঁ ঠিক এভাবে লিখবেন, তাহলে সহজে হয়ে গেল। 28 নাম্বার প্রশ্ন, তারপরে 37 নাম্বার প্রশ্ন, 40 নাম্বার প্রশ্ন, 29 নাম্বার প্রশ্ন, খুবই কমন একটা প্রশ্ন, 29, তারপর 30, এগুলো খুবই কমন প্রশ্ন। 42 নাম্বার প্রশ্ন, 43 এক্সেল কি। তো আমি এখানে 73টা প্রশ্ন আছে, এই 73টি প্রশ্নই কিন্তু খুবই কমন, হ্যাঁ অত্যন্ত কমন, এবং এখান থেকেই সাধারণত আপনার এক্সেলের চলে আসবে, মানে আপনার যে প্রশ্নগুলো আসবে এখান থেকে আশা করি কমন পড়ে যাবে। আর যেগুলো আমি বললাম এগুলো সবচেয়ে বেশি আসে, এগুলো ঘুরে ঘুরে পরীক্ষায় থাকেই, কোনো না কোনো একটা পরীক্ষা থাকেই এখান থেকে। তো তার মানে যে আমি যেগুলো বলে দিলাম ওগুলোই শুধু পড়বেন, বাকিগুলো পড়বেন না, বিষয়টা তা থাকে। এই 73টি প্রশ্ন সবগুলো পড়তে হবে। আর আপনি যদি এটাকে ভারী মনে করেন তাহলে তো দরকার নেই, কম্পিউটার শেখারও প্রয়োজন নাই। আপনি যদি নিজেকে ভালো অপারেটর দাবি করতে চান বা প্রেজেন্ট করতে চান একজন ভালো অপারেটর হিসাবে, তাহলে আপনাকে থিওরি নলেজ অনেক লাগবে, আরো অনেক বেশি থিওরি নলেজ অর্জন করতে হবে। এখানে তো আমি অনেক বাছাই করে, একেবারে হাতে তুলে দেওয়া হয়েছে, একেবারে বাছাই করে। এই প্রশ্নগুলো বাছাই করতে গিয়ে আমার দীর্ঘ 6 মাস সময় লাগে, এবং একজন অপারেটর কন্টিনিউয়াস তাকে নিয়োগ দিয়ে রাখা লাগছে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।